এই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে আছে দাগি। এটি আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা। ওর প্রথম সিনেমা ছিল সুড়ঙ্গ, সেটাতে তো সে বাজিমাত করেই দিয়েছে। এবার নিশো চলে এসেছে দাগি নিয়ে। ঠিক সুড়ঙ্গের মতো এই দাগি অসাধারণ একটি সিনেমা হতে চলেছে। দর্শকরা খুব পছন্দ করছে দাগির গল্পকে, তো এই জন্য আজকে আমিও দাগি নিয়ে চলেই আসলাম। এখন পর্যন্ত দাগি কোনোরকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি, এই জন্য বাধ্য হয়ে অনেকজনের রিকোয়েস্ট থেকে ট্রেইলার দিয়েই আমাকে এই সিনেমার এক্সপ্লেনটি করতে হচ্ছে। দাগির এক্সপ্লেনটি দেখলে আপনি মোটামুটি কাহিনী বুঝতে পারবেন, কিন্তু যেহেতু ট্রেইলার দিয়ে সিনেমাটি এক্সপ্লেন করছি, এর জন্য কথার সাথে ভিডিওর মিল সবসময় নাও থাকতে পারে। এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি গল্পটা ভালো লাগে তবে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি পুরোপুরি দেখবেন, কারণ এই 15-20 মিনিটে কোনোভাবে একটা সিনেমা সম্পূর্ণভাবে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা দাগি আসামি জেল থেকে ছাড়া পায়। ওর নাম নিশান। সে গত 14 বছর ধরে জেলে ছিল। নিশান কোন অপরাধের কারণে জেলে গিয়েছিল এটা একটু সামনের দিকে গিয়ে জানা যাবে। নিশান যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছিল তখন ওর পূর্বের কিছু কাহিনী মনে পড়ে যায়। এটাতে নিশান অনেক ভয় পেয়ে যায়। তারপরে অনেক কষ্ট করে বাড়িতে চলে আসে নিশান। ওকে দেখেই বাবা মতো অবাক হয়ে যায়, কারণ ওর তো এখনই ছাড়া পাওয়ার কথা নয়। তখন আবারও নিশানের পূর্বের কিছু স্মৃতি মনে পড়ে যায়। দেখা যায় 2008 সালের ইন্ডিয়া। সেখান থেকে কিছু একটা বাংলাদেশে নিয়ে আসতো নিশান। তারপর যখন ইন্ডিয়া থেকে বাড়িতে আসে তখন ওর গার্লফ্রেন্ড অনেক রাগ করে, কারণ গত 10 দিন ধরে নিশানের সাথে দেখা নেই ওর গার্লফ্রেন্ডের। ওর নাম জেরিন। তারপরেও নিশান অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেয় জেরিনকে। এভাবেই ওদের ভালোবাসা আগাতে থাকে। কিন্তু হঠাৎই একসময় প্রেম করতে গিয়ে বাড়িতে ধরা খায় ওরা। তখন জেরিন নিশানকে বিয়ে করতে বলে। যদি তুমি আমাকে এখনই বিয়ে না করো তাহলে আমার বাড়ি থেকে কিন্তু আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তারপরে কিন্তু আমরা কখনো আর এক হতে পারবো না। দেখা যায় কয়েকদিন পরপরই ইন্ডিয়া যেত নিশান। এর জন্য জেরিন তাকে খুব একটা খুঁজেই পায় না। কয়েকদিন পরপরই উধাও হয়ে যেত নিশান। এদিকে দেখা যায় নিশান বাড়ির তেমন কোনো কাজ করানোর জন্য বাবার উপর অনেক রাগ করে। তখন নিশান জানায় ব্যবসা করবো আমি, এসব কাজটা আমাকে দিয়ে হবে না। এটা বলতে থাকলে হঠাৎই জেরিন নিশানের বাড়িতে চলে আসে আর জানায় আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে। নিশানকে একটা ডেটও জানায় এবং বলে যে এই ডেটে তুমি আমার বাবার সাথে গিয়ে দেখা করো, আর যদি সেটা না করতে পারো তাহলে আমাকে ভুলে যেও। জেরিনের বলা ডেট আসার আগে আবারও ইন্ডিয়া যায় নিশান, কিন্তু অনেকদিন তার কোনো খোঁজ পায় না জেরিন। এর জন্য তাকে খোঁজার জন্য নিশানের এক বন্ধুর কাছে যায় জেরিন। ওর নাম বাবু। তখন বাবু জানায় ব্যবসার একটা কাজে আগরতলা গেছে নিশান। এটা শুনে জেরিন যায় নিশানের বাবার কাছে ওকে খোঁজার জন্য। তখন বাবা জানায় নিশান বিয়ের মানুষ না, তো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও মা, না হলে ওর পেছনে পড়েই তোমার সারা জীবন এভাবেই নষ্ট হবে। এরপর কাহিনীটা আবার শিফট হয় ইন্ডিয়াতে। এখানে দেখা যায় ইন্ডিয়াতে নিশান মাদক চোরা কারবার করে। তো এবার চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায় নিশান, কিন্তু তার সাথের একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এই জন্য। তারপর সেখান থেকে সব কাজ শেষ করে নিশান দেশে চলে আসে আর জেরিনকে খোঁজা শুরু করে দেয়। তারপর নিশান যায় তার বন্ধু বাবুর কাছে। তখন বাবু জানায় যে জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও তোকে কত করে খুঁজলো কিন্তু কোথাও তোকে খুঁজে পায়নি, এর জন্য রাগ করে বিয়েতে রাজি হয়ে গেছে জেরিন। এই কথা শোনা মাত্র এক দৌড় দিয়ে জেরিনের কাছে চলে আসে নিশান আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। তখন জেরিনের হাজবেন্ড বলে এই তাহলে তোমার নিশান, ও আসলেই মনে হয় তোমাকে সত্যিকারের ভালোবাসে, ওর নাম সোহাগ। তখন জেরিন জানায় এগুলো সব ইগো থেকে করছে নিশান, কালকেই সে এটা ভুলে যাবে। তারপর এইসব কথা শুনে সেখান থেকে চলে যেতে হয় নিশানকে। পরদিনই নিশান ফোন লাগায় সোহাগকে। তখন সোহাগ বলে ভুল করে তোমাদের জীবনে আমি চলে এসেছি, তাই এটার একটা ব্যবস্থা করা উচিত। এরপর জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করে বলার জন্য। তখন নিশান কথা বলার জন্য 5 মিনিট চায় জেরিনের থেকে, কিন্তু জেরিন কোনোভাবেই তাকে এই সময়টা দিতে চায় না। তবে সোহাগ ওর সাথে কথা বলার অনুমতি দিয়ে দেয়। এখানে দেখা যায় নিশান আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, এমনকি ওর পা ধরেও কান্নাকাটি করতে থাকে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই মানছিল না জেরিন। এর জন্য এক পর্যায়ে অনেক রাগান্বিত হয়ে জোর করে ওর সাথে খারাপ কাজ করে দেয় নিশান। ঠিক তখনই সেখানে সোহাগ চলে আসে এবং নিশানকে মারতে শুরু করে দেয়। এটাতে নিশান সোহাগকে ধাক্কা মেরে বসে, কিন্তু দুর্ঘটনাবশত সোহাগ ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। কি করবে নিশান কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে ওর কোনো ইন্টেনশন ছিল না সোহাগকে মারার, কারণ সে তো কোনো দোষ করেনি। ওর রাগ ছিল শুধু জেরিনের ওপর। এর পরপরই নিশানকে পুলিশ ধরে আনে। সোহাগের মা এবং জেরিন আদালতে নিশানের বিরুদ্ধে বক্তব্য দেয়। সবাই নিশানের ফাঁসি চায়, কারণ ওর মতো সাইকোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনকি এই ব্যাপারটা এলাকার লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর নিশানদের বাড়িঘরও পুড়িয়ে দেয়। এলাকার মানুষজন যখন ওদের বাড়িতে আগুন দিয়েছিল তখন নিশানের দাদি দুর্ঘটনাবশত মারা যায় সেই আগুনে পুড়ে। আসলে ঠিক এই কারণেই নিশান 14 বছর ধরে জেল খেটেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পরে নিশান তার বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানায় সে কিভাবে বদলে গিয়েছে এই ব্যাপারগুলো সে বাবুকে জানায়। আর এই 14 বছর আমি জেলে থেকে থেকে শুধু একটাই দোয়া করেছি, সবাই যেন আমাকে মাফ করে দেয়, আর এই দুর্ঘটনার আগে যেমন ছিল সবকিছু যেন ঠিক তেমনই হয়ে যায়।
এরপরে নিশান বাবু থেকে জেরিনের খোঁজ নেয়। নিশান জেল খেটে বাড়ি আসলে তখন কমিশনারটা ফোন দেয় নিশানের বাবাকে আর জানায় যে নিশানকে এলাকা ছেড়ে যেতে হবে। ওর মতো কুলাঙ্গারের এই এলাকায় কোনো জায়গা নেই, আর যদি তুমি জায়গা দাও তাহলে তোমারও খবর আছে। তারপর নিশান যখন বাড়িতে আসে তখন বাবা ওকে বলে যে তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হ, এই এলাকায় তোরা থাকার কোনো প্রয়োজন নেই। পরদিন সকালবেলাতে নিশান সরাসরি চলে আসে সোহাগের মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সাহস জোগাতে পারে না। সেখান থেকে চলে আসে বোনের শ্বশুর বাড়ি। সেখানে আসার পরে বোনের হাজবেন্ড তোকে আচ্ছা হারে এটা ওটা বলতে থাকে, তোর মতো শয়তান কেন আমার বাড়িতে পা দিয়েছিস, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। এমনকি নিশান ওদের বাড়িতে আসার জন্য ওর বোনকে অনেক করে সাহায্য থাকে ওর জামাই। এটা দেখে সেখান থেকে দ্রুত চলে যায় নিশান। তার পরপরই দেখা যায় নিশানের বাবা নিশানের জন্য একটা পাত্রী ঠিক করে, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, মেয়েটা কথা বলতে পারে না। মেয়েটার নাম ছিল লিখন। তখন নিশান গিয়ে লিখনের সামনে বলে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটে তারপর আমি বাইরে এসেছি, তাই প্লিজ তুমি এমন ভুল করো না। কিন্তু মেয়েটার কেন জানি ভালো লেগে যায় নিশানকে। তার পরপরই দেখা যায় নিশান একটা সুপার শপে একটা কাজও পেয়ে যায়। আর ওই মেয়েটা প্রায় প্রত্যেক দিন আসতো নিশানের সাথে দেখা করার জন্য। আর সেখানে এসে মেয়েটা টেক্সটের মাধ্যমে জানায়, আমি আপনার সব অতীত জানি, আমারও আরেকটা জায়গায় বিয়ে হয়েছিল, সেই ছেলেটা অনেক টাকা লোভী ছিল, টাকা নিয়ে পালিয়ে গেছে, এই জন্য আপনাকে বিয়ে করতে আমার কোনোই সমস্যা নেই। এরপর থেকে নিশানের ওর ওপর একটু একটু মন লাগতে থাকে। ওরা দুজনে একসাথে ঘোরাঘুরিও করতে থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়। হঠাৎ একদিন নিশানের বস তাকে ফোন করে। আসলে নিশান আগে যার সাথে চোরাকারবারি করত, সে ফোন দিয়ে নিশানকে বলে যে সমস্যা নেই, তুমি আবার কাজে ফিরে আসো। তখন নিশান জানে আমি এভাবেই ভালো আছি, আমি আর ওইসব খারাপ কাজ করব না। সেখান থেকে ওনার সাথে কথা বলা শেষ করে সুপার শপে এসে পৌঁছে নিশান। এখানে আসতে একটা শক খেয়ে যায় সে, ওর চাকরিটাও চলে গেছে, কারণ নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এই জন্য দোকানদারকে কোনোভাবেই চাকরিতে রাখতে চায় না। আসলে এই ভিডিওটা করেছিল সোহাগের মা। তারপর পরই সেই মেয়েটা আসে নিশানের কাছে, কিন্তু ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ওকে সেখান থেকে তাড়িয়ে দেয় নিশান। আর সেখান থেকে সোজা চলে আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা অনেক রাগ দেখায় নিশানের ওপর, এমনকি তাকে মারতেও আসে। আর এই ব্যাপারগুলোতে আশেপাশে থাকার লোকজন তাকে বাহিরে নিয়ে আসে। নিশানের সাথে এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সে অনেক কান্না করতে থাকে। তারপর সেখান থেকে সোজা নিশান চলে আসে তার বোনের বাড়িতে, কিন্তু সেখানে এসে আবারও আরেকটা শক খেয়ে যায় নিশান। ওর বোনের জামাই ওর বোনকে অনেক মারধর করেছিল, তাও আবার নিশানেরই জন্য। তারপর সেখান থেকে অনেক মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিশান। রাস্তায় আসলে দেখতে পায় লোকজন নিশানের ফাঁসি দেওয়ার জন্য মিছিল করছিল। এটাতে আরও মন খারাপ হয়ে যায় নিশানের। সেখান থেকে বাড়ি চলে আসে নিশান। বাবা তাকে দেখা মাত্রই কষে একটা চর বসিয়ে দেয়। তারপর ওদের বাড়িতে ওদের গ্রামের কমিশনারও চলে আসে। তখন বাবা জিজ্ঞেস করে, কেন তুই সোহাগের মায়ের কাছে গিয়েছিলি? নিশান জানায়, মাফ চাইতে গিয়েছিলাম, ওনার ছেলেকে আমি মেরে ফেলেছি, তো এইটুকু তো ওনার পাওনাই আছে। তখন কমিশনার বলে ওঠে যে সবাই বলছে যে তুই ওনাকে মারতে গিয়েছিলি, এই জন্য তোর জন্য এটাই ভালো হবে তুই এই গ্রাম ছেড়ে তুই চলে যা দূরে কোথাও। আর অন্য কোনো উপায় না থাকায় নিশান ওই এলাকা ছেড়ে চলে যেতে চায়। তখন বাবা বলে তুই রাজশাহী চলে যা, লিখনকে গিয়ে বিয়ে কর, আর একটু শান্তিতে থাক। পরদিন রাজশাহী চলে আসে নিশান। তারপর পরই সেখানে লিখনও চলে আসে। ওদের মধ্যে আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক হতে থাকে। এমনই একদিন ওরা দুজনে ঘোরাঘুরি করার পরে নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে। এটাতে সে অনেক অবাক হয়ে যায়। সাথে সাথেই নিশান ফোন দেয় বাবুকে এবং জানায় যে জেরিনকে দেখলাম আজকে, ওর সাথে একটা মেয়েও আছে। তখন বাবু বলে, এখন তুই শুধুমাত্র লিখনকে নিয়ে চিন্তা কর, জেরিনকে নিয়ে আর তোর ভাবা লাগবে না। কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকেই, তাই লিখনের বাড়িতে না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। অনেক খোঁজাখুঁজি করতে থাকে নিশান, কিন্তু কিছুতেই সে পাচ্ছিল না ওদেরকে। একটা গলিতে যখন নিশান হাঁটছিল তখন হঠাৎই কয়েকজন এসে উঠিয়ে নিয়ে যায় ওকে। তারপর নিশানের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার আগের বস্তাকে উঠিয়ে নিয়ে এসেছে। ওর নাম রবি। এরপর নিশানকে রবির বাড়িতে নিয়ে আসলে সে দেখতে পায় ওই পিচ্চি মেয়েটাকে, যাকে সে জেরিনের সাথে দেখেছিল। এটা দেখে অনেক অবাক হয়ে যায় নিশান। তখন রবি জানায়, ওইটা আমার সৎ মেয়ে, আমারও একটা ছেলে আছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে জেরিন। তখন নিশানের আর বুঝতে বাকি থাকে না যে রবি জেরিনকে বিয়ে করেছে। এটাতে অনেক বড় শক খেয়ে যায় নিশান। তারপর পরে নিশানকে ফোন দেয় তার আগের বস রঞ্জিত। তখন সে বলে, রবি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তোর জেরিনকে বিয়ে করে নিয়েছে। তো এখন থেকে শুধু তুই আমার হয়ে কাজ করবি, আর তোর যা যা লাগে আমি সবকিছু দিব তোকে। তোর মূল কাজ হবে রবির সাথে থেকে তুই সবকিছু আমাকে জানাবি। এই বাড়িতে যেহেতু জেরিন আছে এই জন্য রবির জন্য কাজ করার জন্য রাজি হয়ে যায় নিশান। প্রায় প্রত্যেক দিনই সে লিখনের সাথে দেখা করত, আর ওর সাথে দেখা করে তারপরে চলে আসতো রবির বাড়িতে। এমন দেখতে দেখতে হঠাৎ একদিন জেরিন বলে ওঠে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, কোন মতলব নিয়ে? তখন নিশান বলে, ওইটা কি আমার মেয়ে? ওই ছোট মেয়েটার নাম ছিল কৌশলী। এর সাথে সাথে নিশান আরো অনেক প্রশ্ন করতে থাকে জেরিনকে, কিন্তু ওর কোনো প্রশ্নেরই উত্তর দেয় না জেরিন, আর এড়িয়ে যায়।
আর জানায় এটা সোহাগের মেয়ে, আর সোহাগকে তুমি মেরে ফেলেছো। তুমি এখানে আরেকটু সময় থাকলে কিন্তু আমাদের মেয়েকেও সবকিছু বলে দিব আমি। তো তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নিশান বলে সোহাগের মৃত্যুটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না ওকে মারার। তারপরেও জেরিন ওর কোনো কথাই শোনে না আর ওকে ওইখান থেকে চলে যেতে বলে। তারপর পরে রবি নিশানকে জিজ্ঞেস করে যে রঞ্জিত কি তোমাকে ফোন করেছিল? নিশান বলে না, আমাকে ফোন কেন করবে। তারপরেও রবি একটা প্ল্যান করে বসে আর নিশানকে ব্যবহার করে রঞ্জিতের সাথে তার সব সমস্যার সমাধান করে নিতে চায়। আর এই জন্যে নিশান রঞ্জিতকে ফোন লাগায়। এরপরে রবি রঞ্জিতের সাথে কথা বলে এবং ওকে বাংলাদেশে আসতে বলে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য। ওইদিকে জেরিন রবিকে জিজ্ঞেস করে যে নিশান এখানে কেন, ওকে তুমি এখানে কেন এনেছো? তখন রবি বলে যে কৌশলীর বাবা নিশান কিনে এটা জানার জন্য ওকে আমি এখানে এনেছি, কারণ তুমিও জানো না যে আসলে কৌশলীর বাবা কে। তারপর আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় জেরিন। পরদিন সকালবেলাতে কৌশলী সাইকেল চালানো শিখছিল আর এই ব্যাপারটা দেখে নিশান এসে ওকে হেল্প করতে থাকে। ওরা দুজনে অনেক মজমাস্তি করছিল। ঠিক তখনই সেখানে রবি চলে আসে এবং কৌশলীকে সাইকেল চালানো শেখানোর নাটক করতে থাকে, কিন্তু আসলে সে কৌশলীকে ব্যাড টাচ করছিল। কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা বুঝতে পারে নিশান এবং ওকে থামায়। এরপর থেকে কৌশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নিশানের কাঁধে। তখন নিশান ওকে স্কুলে নিয়ে যেতে থাকলে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে কৌশলী। তারপর নিশান কৌশলীকে একটা বাঁশি কিনে দেয় আর বলে এটাতে তুমি ফু দিলে আমি চলে আসবো তোমার কাছে। তারপর সেদিন কৌশলীকে নিয়ে চলে আসে নিশান। তখন জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে, ঘরের মধ্যে ঢোকার কোনো পারমিশন নেই। তারপর আবারও জেরিন নিশানকে সেখান থেকে চলে যেতে চায়। তখন নিশান বলে আমার যাওয়ার কোনো রাস্তাই খোলা নেই, আর কৌশলী যদি তার মেয়ে হয়েও থাকে তারপরও সে তাকে নিবে না, কারণ দাগি আসামির সাথে ভালো মানুষ থাকলেও তাকে সবাই দাগি আসামি মনে করবে। আর এই জন্য আমার কেউ নেই, কারণ আমি দাগি। আর এখানে এসে আমি আমার জীবনে বেঁচে থাকার একটা আশা খুঁজে পেয়েছি। প্লিজ আমার থেকে তুমি এটা ছিনিয়ে নিও না। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কৌশলীকে আমি প্রোটেক্ট করে যাব। এরপর থেকে কৌশলীর সাথে খুব সুন্দর সুন্দর মুহূর্তে কাটাতে থাকে নিশান। তারপর পরে নিশান বাবুকে কল দিয়ে বলে যে কৌশানী আমারই মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে, আমি শুধু দূর থেকেই দেখে যাব। এমন চলতে থাকলে হঠাৎ একদিন কৌশলী তার দাদিকে ফোন দেয়, মানে সোহাগের মাকে কল দিয়ে জানায় যে দাদি আমার একটা ভালো বন্ধু হয়েছে এখানে, ওর নাম নিশান। নিশানের কথা শুনে একদম অবাক হয়ে যায় সোহাগের মা। তারপর এমনভাবে কেটে যায় আরো অনেক দিন। সেদিন তোমাকে আমি আসতে বলেছিলাম বিয়ের কথা বলার জন্য আমার বাবার সাথে, কিন্তু তুমি আসলে না কেন? যদি সেদিন তুমি আসতে তাহলে এই দিনগুলো আমাদের কারোরই দেখতে হতো না। তখন নিশান জানায় ভেবেছিলাম একটা বড়সড় দান মেরে আসবো আর সারা জীবনের মতো ওই কাজ আমি সেরে দেব। এরপর আরো অনেক কথা বলে জেরিনকে। এত কিছু শোনার পরেও জেরিন রবিকে বলে যে নিশান যেন আর না আসে আমাদের বাড়িতে। ঠিক তখনই সেখানে কৌশলীর দাদিও চলে আসে। তিনি এসে কৌশলীকে জানায় যে তোর বাবাকে নিশানই মেরেছে, তো ওর থেকে তুই দূরে দূরে থাকবি। পরদিনই রবি নিশানকে নিয়ে চলে আসে রঞ্জিতের সাথে দেখা করার জন্য। আসলে রবি রঞ্জিতকে মিটিংয়ে এনেছিল ওকে মারার জন্য, তাই তো ওরা দুজন মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারতে থাকে রঞ্জিতের লোককে। ওর লোকজনকে মারতে থাকলে রঞ্জিত গিয়ে নদীতে ঝাঁপ দেয়, আর এই রঞ্জিতকে মারার দোষটাও চাপিয়ে দেয় নিশানের ঘাড়ে। তারপর রবি নিশানকে বলে তোকে প্ল্যান করে এখানে এনেছি, রঞ্জিতকে মেরে দেবো আমি, কিন্তু দোষটা যাবে তোর ঘাড়ে। এটা বলেই নিশানকেও মারতে গেলে সে কোনো রকমের নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে যায় ওর হাত থেকে। এদিকে দেখা যায় রবি যে রঞ্জিতকে মেরেছে এটা উপরমহলে সবাই জেনে যায়। এটাতে রবি অনেক ভয় পেয়ে যায় এবং আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কিন্তু ঝামেলাটা বাধে কৌশলী হারিয়ে যাওয়াতে। আসলে কৌশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকের ওকে উঠিয়ে নিয়েছিল, আর এই ব্যাপারটা দূর থেকে দেখেছিল নিশান। দেখা যায় রঞ্জিত এখনো মারা যায়নি, সে কোনোভাবে জীবিতই আছে। তারপর পরে রঞ্জিত ফোন দেয় রবিকে এবং বলে যে তোর পরিবারকে আমি একদম জানে মেরে ফেলবো। এইটা শুনে পালানোর পথ খুঁজতে থাকে রবি। ওর এখন একটা কথাই মনে আসছিল, নিজে বাঁচলে বাপের নাম। সে সময় হঠাৎই সেখানে জেরিন চলে আসলে ওকে মারতে থাকে রবি। ঠিক তখনই সেখানে নিশানও চলে আসে আর রবিকে মারধর করতে থাকে, সাথে বলে রঞ্জিতকে দেওয়া টাকাগুলো তুই দে। রবি দিতে চায়, সাথে নিজের ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায়। তোর ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান, সাথে ওর ছেলের বিদেশে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। এরপর জেরিনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্ত করতে যায় নিশান। টাকা নিয়ে স্টেশনে আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত। রঞ্জিত ধরেই নেয় তাকে মারার প্ল্যান করেছিল নিশান। সে সময় নিশান জানায় কৌশলী আমার মেয়ে, আর রবি এই সব কিছু করেছে, আর আমি টাকা নিয়ে আসছি। তুই টাকা নিয়ে আয় আর কৌশলীকে ছাড়িয়ে নিয়ে যা, কিন্তু তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে। নিশান নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে বাঁচাতে চায়। তখন জেরিন জানায় কৌশলী তোমার মেয়ে না। প্রথমে আমিও ভেবেছিলাম ও তোমারই মেয়ে, এর জন্য আমি ডিএনএ টেস্ট করাই, কিন্তু ডিএনএটা তোমার সাথে ম্যাচ খায় না। কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় নিশান, বেঁচে থাকা শেষ সম্বলটুকুও কিনা অন্যের। তারপর কিছুক্ষণ ভাবার পরে নিশান সিদ্ধান্ত নেয় নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে সে বাঁচিয়ে আনবে। তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে চলে আসে নিশান। এরপর রঞ্জিত কৌশলীকে গুলি করতে গেলে পিস্তলটা কৌশলী সরিয়ে ফেলে।
তো এটাতে সবার সাথে লড়তে শুরু করে দেয় নিশান। কিন্তু এতগুলো মানুষের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না নিশান। মার খেতে খেতে একদম ধরাশায়ী হয়ে পড়ে নিশান। তখন রঞ্জিত এসে বলে, তোর মেয়েকে আমি ইন্ডিয়া নিয়ে যাব, সবাই সেখানে তোর মেয়েকে পেয়ে একদম ছিঁড়ে খাবে। এরপর কৌশলীকে রঞ্জিত বর্ডার দিয়ে নিয়ে যেতে থাকলে নিশান সেখানে এসে আগুন জ্বালিয়ে দেওয়ার মধ্যে দিয়ে প্রতিরোধ করে। তারপর বিজেপির গুলিতে সেখানে থাকা সবাই মারা যায়, শুধু বেঁচে যায় নিশান আর কৌশলী। তারপর ওকে নিয়ে জেরিনের কাছে চলে আসে নিশান, আর সেখানে এসে নিশানও মৃত্যুর কোলে ঢলে পড়ে, কারণ একটা গুলি নিশানের গায়েও লেগেছিল। ঠিক মৃত্যুর আগ মুহূর্তে জেরিনের কাছ থেকে মাপ চাইতে থাকে নিশান, আর এরাতে অনেক ইমোশনাল হয়ে জেরিন ওকে মাফ করে দেয়। ঠিক তখনই সেখানে সোহাগের মা একটা ভ্যান নিয়ে চলে আসে। আসলে উনিও নিশানকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিল। এর মাধ্যমে বোঝা যায় সোহাগের মাও নিশানকে মাফ করে দিয়েছে। আসলে কৌশলী তার নিজের মেয়ে না এটা জানার পরেও তার নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাতে গিয়েছিল নিশান। এর জন্য সোহাগের মাও ওকে মাফ করে দেয়। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিশান, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। এই সিনেমার কাহিনীটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি পুরোপুরি দেখবে। আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইমোশনাল ড্রামা এই দাগি। আর সিনেমা হলে গিয়ে যখন তোমরা এই সিনেমাটা দেখবে তখন চোখের পানি কোনো মতেই ধরে রাখতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।